জনগণের টাকা নিয়ে এই ধরনের ভূমিকা নেওয়ার সুযোগ নাই। বিশেষ করে আজকে যে সিদ্ধান্ত সরকার নিয়েছে, আওয়ামী লীগের অনেকে এটা নিয়ে সমালোচনা করেছেন, কারণ বঙ্গবন্ধু নামটা এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। 5 আগস্টের পর থেকে আদালত পাড়ার ব্যস্ততা যেন একটু বেশি, সেই সাথে রয়েছে উৎসুক জনতার ভিড়। আওয়ামী লীগের হেভিওয়েট নেতাদের শুনানি চলছে প্রায়, ভিড়ের একটি কারণ এটিও। কথা বলছি যে আওয়ামী লীগের আত্মগোপনে চলে যাওয়া অনেক মামলার আসামিরা, এদেরকে ধরার জন্য ডক্টর ইউনূস সরকার একটা নতুন পরিকল্পনা নিয়েছে। আমি আর কোনোদিন আওয়ামী লীগ করুম না, আমি আর কোনোদিন আওয়ামী লীগ করুম না, আমার ছাইরা দেন, আওয়ামী লীগরা আমি চিনি না। নতুনভাবে বড় অঘটন ঘটানোর ঘোষণা দিচ্ছে বিএনপি। অন দ্য আদার হ্যান্ড, ডক্টর ইউনূস, জামাত শিবির, ছাত্র জনতা তারাও রেডি। আমার এখন সময় তো আমি নামাজ পড়ে বসলাম, আমি আগেই চলে আসছি, আমি আমাকে এখন নামাজও পড়তে হবে, আবার সেই ভোলা চোখে সেই করতে হবে, রোজা রাখতে হবে। আমি তো স্বাধীন ছিলাম, আর রোজা মুখে সবাইকে আমি ধন্যবাদ চাই। আমি আবার আসবো, তবে আমি অনেক বড় একটা সুসংবাদ রয়েছে আপনাদের জন্য। সেটা হলো আমাদের ওবায়দুল কাদের চৌধুরী, যার ডাক নাম হলো কাউয়া কাদের। আমাদের শ্রদ্ধেয় ওবায়দুল কাদের চৌধুরী, যার ডাক নাম হলো কাউয়া কাদের, তো তার সন্ধান পাওয়া গেছে, তার সন্ধান পাওয়া গেছে। তো শিল্পকলার জামিন রিজাইন দিছে, শিল্পকলা থেকে ওরে আমি রিজাইন দেওয়ার জন্য 7 দিন টাইম দিছিলাম, ওই 7 মাস লাগেছে, তাও বিদায় হয়েছে। এটা ভালো কাম হয়েছে। ওইটা ইন্ডিয়ান মাল। 32 নম্বর বিপ্লবী জনতা আর মুজিবের মূর্তি ঘুরাই দিছিল, ওই কাইন্ডাকে এটা শেষ। ইন্ডিয়া পড়াশোনা করেছে তো তাই। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে চীন এবং ভারতের মধ্যে ব্যালেন্সিং। ইলিয়াস মোল্লার দখলে 700 একর সরকারি জমি। বুঝতেই পারছেন, একজন ভূমিদস্যু। এরকম অসংখ্য দস্যু, ভূমিদস্যু, জমিদস্যু। কপালে সিঁদুর নিয়ে নৃত্য করা, আবার মাথায় পট্টি বেঁধে হাতে তসবি নিয়ে শপথ গ্রহণ করে দেখিয়েছেন তিনি। আওয়ামী লীগ তার ইতিহাসে সবচেয়ে কঠিন অবস্থা পার করছে। সেনাপ্রধান হঠাৎ করে সেন্ট্রাল আফ্রিকায় গেলেন শান্তি মিশন পরিদর্শনের নামে 3 দিনের সফরে। সেনাপ্রধান কি সাউথ আফ্রিকা আসলে শান্তি মিশনের পরিদর্শনে গেলেন এই রমজান মাসের ভিতরে, নাকি জাতিসংঘ থেকে তাকে তলব করা হয়েছে তৃতীয় কোনো দেশে? বাংলাদেশে গত 25শে ফেব্রুয়ারি যে হুঙ্কার দিয়েছে সেনাপ্রধান, সেই হুঙ্কারের জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করানোর জন্য যারা রাজনীতি করেন, যারা দেশ চালান, তারা সবসময় একটু ভয়ে থাকেন যে সেনাবাহিনী কি বলবে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট চলছে তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছুর অংশবিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন। প্রিয় দর্শক, ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন একটুও না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না, চলে যাব কাঙ্ক্ষিত ভিডিওতে। তার আগে বলবো, যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন প্রত্যেক মুহূর্তের আপডেট পাওয়ার জন্য। প্রিয় দর্শক, চলুন তাহলে আমরা ভিডিওটিতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। দেন হয় কি, আমাদের হিংসা হিংসির দেশ তো, পরের সরকার আসলে এটা আবার পরিবর্তনে যায়। পরিবর্তন কিন্তু এমন না যে আমরা জাস্ট লাল কাইটা সাদা লেখলাম। এই লাল আর সাদা করতে গেলে এখানে কোটি কোটি টাকা খরচ হয়ে যায়। টাকাটা কার? আমার আপনার পকেটের টাকা। তো কখনো আওয়ামী লীগ আসলে যেই কাজটা করে, বিএনপি আসলে এটা পরিবর্তন হয়। ছাত্ররা আগামী দিনে রাজনীতিতে আসবে, তারা আসলে আবার পরিবর্তন হবে। তারা কোনোটা করলে পরের সরকার পরিবর্তন করবে। সো জনগণের টাকা নিয়ে এই ধরনের ভূমিকা নেওয়ার সুযোগ নাই। বিশেষ করে আজকে যে সিদ্ধান্ত সরকার নিয়েছে, আওয়ামী লীগের অনেকে এটা নিয়ে সমালোচনা করেছেন, কারণ বঙ্গবন্ধু নামটা এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু নামটা সরাই যে নামটা দেওয়া হয়েছে, এটাও কিন্তু খারাপ দেওয়া হয় নাই। বাংলাদেশ দর্শক, বঙ্গবন্ধু স্যাটেলাইট আওয়ামী লীগ সরকারের বেশ কিছু উল্লেখযোগ্য কি বলা যায় ডিপ্লোম্যাটিক বা পৃথিবীকে চমক দেওয়া কাজের মধ্যে একটা ছিল মহাকাশ আমাদের স্যাটেলাইট উৎক্ষেপণ, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। এটার নাম আজকে সরকার পরিবর্তন করে রাখছে বাংলাদেশ স্যাটেলাইট 1। আমি এটাকে সাধুবাদ জানাই। কেন জানাই? আজকে যদি এটা বঙ্গবন্ধু থাকে, এখন বিএনপি সেটা কিন্তু করতো জিয়া স্যাটেলাইট 1 100%, অথবা জামাত আসলে করতো নিজামি স্যাটেলাইট 1, ছাত্ররা আসলে করতো আবু সাইদ স্যাটেলাইট 1। এর চেয়ে বেটার হয়েছে বাংলাদেশ স্যাটেলাইট 1। আমাদের যে এয়ারপোর্ট গুলোর নাম দেখছেন, জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর, আওয়ামী লীগ সেটা চেঞ্জ করছে না। আওয়ামী লীগ এখানে একটু কৌশল খেলছে। কোনটা? শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এটা কেন দিছে? এমন একজন সুফির নাম দিছে যেন এটাতে কখন আর কেউ হাত না দেয়। যদি বঙ্গবন্ধু দিত তাহলে এখন পরিবর্তন হইতো, কারণ এই মুহূর্তে শেখ হাসিনা, শেখ পরিবার, বঙ্গবন্ধু রিলেটেড যতগুলা নাম আছে যে পরিবর্তন করা হচ্ছে, রাষ্ট্রের কোটি কোটি টাকা কিন্তু খরচ করতেছে এই ইন্টারিম সরকার। আগামীতে জিয়া সরকার যদি আসে, বিএনপি আসে, তারাও এই নামকরণের বেলা খেয়াল রাখতে হবে। জিয়া অডিটোরিয়াম, জিয়া এটা, জিয়া সেটা, এগুলো কিন্তু আবার ধুপে টিকবে না, পরবর্তী সরকার আসলে বদলাবে। আর আওয়ামী লীগের এই টার্ম থেকে শিক্ষণীয় বা অন্যান্য রাজনৈতিক দলগুলার, যে আমি যখন ক্ষমতায় আছি, রাষ্ট্রীয় সম্পত্তি যেমন পদ্মা সেতু, এটা কখনো নামে হাত দেওয়া লাগবে না। বঙ্গবন্ধু টানেল, এটা কিন্তু দেওয়া লাগলো কেন?
এটা কি আওয়ামী লীগের ব্যক্তিগত প্রপার্টি? না, বিএনপির ব্যক্তিগত প্রপার্টি যেগুলোতে করে রাখছে জিয়া অডিটোরিয়াম অথবা জিয়া হাসপাতাল, এরকম অনেক জায়গায় আছে। এগুলাতে হয়েছে কি, জনগণের টাকা পয়সা নষ্ট করা ছাড়া কিছুই না। যেগুলা রাষ্ট্রীয় সম্পত্তি, এগুলার নাম হইতে পারে ওই সকল ব্যক্তিদের নামে, যদি করেও যাদের পরিবার পলিটিক্যালি মুভমেন্টে নাই। 1952 থেকে আজকের দিন পর্যন্ত যে মানুষগুলা পলিটিক্যালি মুভমেন্টের বাইরের ক্যারেক্টার ছিল, তাদেরগুলা করলে অন্য দলগুলার অ্যালার্জি হয় না। যেমন যারা আওয়ামী লীগের বিপরীতে রাজনীতি করে, বঙ্গবন্ধু স্যাটেলাইট নামটা শুনলে এদের শরীরে খারাপ লাগে, আবার জিয়া সম্পর্কিত কোনো কিছু শুনলে আওয়ামী লীগের খারাপ লাগে। এই দেশের যে কোনো রাষ্ট্রীয় প্রপার্টি নাম হতে হবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নামের মাধ্যমে, অথবা আমাদের যে নদী নালা, খাল বিল, পাহাড় পর্বত, এরকম যেন কখনো কোনো সরকার আসলে এটা পরিবর্তনের দরকার না লাগে, টাকাও না খরচ হয়। একটা ফিক্সড নাম থাকতে হবে, এগুলোকে পরিবর্তন করা যাবে না। বাট বিষয়টা আওয়ামী লীগের জন্য হজম করা বা শেখ হাসিনার জন্য হজম করা অনেকটা কষ্ট করে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে নিয়ে নানান লেখালেখা হচ্ছে যে দেখছো, হ্যাঁ এই সরকারই না সেই না, কিন্তু এই সিদ্ধান্তটা আপাতত খারাপ লাগলেও আওয়ামী লীগের আগে করছে। সুতরাং আপনার বুঝতে হবে আপনি যা করছেন আপনি তাই পাবেন। আর বঙ্গবন্ধু বা জিয়াউর রহমান তারা আসলে নামের মধ্যে সীমাবদ্ধ না, তারা একটা অনুভূতির জায়গা। যে বঙ্গবন্ধুরে ভালোবাসে এমনি বাসে ভাই, ওই স্ট্যাচু মূর্তি বানাইয়া ভালোবাসা তৈরি হয় না। যারা জিয়াউর রহমানের ভালোবাসে এমনি বাসে, ওইখানে নৌকার জিয়ার ছবি ধানের শীষ লাগিয়ে হয় না, এটা অন্তর থেকে অনুধাবন করার বিষয়। 5 আগস্টের পর থেকে আদালত পাড়ার ব্যস্ততা যেন একটু বেশি, সেই সাথে রয়েছে উৎসুক জনতার ভিড়। আওয়ামী লীগের হেভিওয়েট নেতাদের শুনানি চলছে প্রায়, ভিড়ের একটি কারণ এটিও। আর 10টা দিনের মতোই 3 মার্চ ঢাকার সিএমএম কোর্ট প্রাঙ্গণ ছিল গমগমে। এর মাঝেই ঠিক সকাল 10টায় দেখা যায় একে একে আওয়ামী লীগের বাঘা বাঘা নেতাদের নেওয়া হচ্ছে আদালতে। বের হয়ে গেলেন সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও সাবেক আইজিপি AKM শহীদুল হক। সবার 2 হাতে হাতকড়া লাগিয়ে পিছমোড়া করে মাথা। এর মধ্যে কামাল আহমেদ মজুমদার ছাড়া সব আসামির মাথায় পুলিশের হেলমেট ও বুকে বুলেট প্রুফ জ্যাকেট দেখা যায়। সবাইকেই তোলা হয় কাঠগড়ায়। আদালত সূত্রে জানা যায়, কাঠগড়ায় দাঁড়িয়ে নাকি এবার কান্নায় ভেঙে পড়লেন আওয়ামী লীগ সরকারের সাবেক শিল্প প্রতিমন্ত্রী রাজনীতিবিদ কামাল আহমেদ মজুমদার। চাইলেন কোরআন শরীফ। 5 আগস্ট থেকে মার্চ মাত্র 7 মাসের ব্যবধানে কামাল মজুমদারের এমন রূপ অনেকের কল্পনারও বাইরে। জানা গেছে এ সময় তিনি বলেছেন মৃত্যুর আগ পর্যন্ত আর আওয়ামী লীগের রাজনীতি করবেন না। তিনি বলেন, আমি আওয়ামী লীগের কোনো পদে নেই, আজ প্রাথমিক সদস্য পদ থেকেও পদত্যাগ করলাম। সোমবার সকাল 10টায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে সেখানেই কান্নাজড়িত কণ্ঠে এসব কথা বলেন তিনি। এদিন কাফরুল থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। কান্নাজড়িত কণ্ঠে কামাল আহমেদ মজুমদার আরো বলেন, আমার 76 বছর বয়স, আমি ডায়াবেটিসের রোগী, চোখের 70% নষ্ট হয়ে গেছে। আমার পরিবার সম্পর্কে কোনো খোঁজ খবর নিতে পারছি না, তাদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। আমি মৃত্যুর আগ পর্যন্ত আর আওয়ামী লীগের রাজনীতি করব না। বিচারকের কাছে সুবিচার চেয়ে কামাল মজুমদার বলেন, একের পর এক মামলা দিয়ে আমাকে অত্যাচার করা হচ্ছে, অথচ এখন নাতি নাতনিদের নিয়ে খেলা করার সময়, কিন্তু জেলখানায় আমার উপর অত্যাচার করা হচ্ছে। এখন আল্লাহকে ডাকা ছাড়া আর কোনো উপায় নেই। এ সময় কারাগারে তাকে ডিজিটাল কোরআন ও ডায়াবেটিস মাপার যন্ত্র দেওয়ার অনুরোধ জানান তিনি। এই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কাফরুল থানার একটি হত্যা মামলায় সালমান এফ রহমান, কামাল আহমেদ মজুমদার সহ 6 জনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। এরপর তাকে অন্যান্য আসামিদের সঙ্গে সিএমএম আদালতের হাজতখানায় নেওয়া হয়। গেল 19 অক্টোবর দিবাগত রাত 12:30টার দিকে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করা হয়। আমি লীগ করুম না, আমি আর কোনোদিন আমি লীগ করুম না, আমারে ছাইরা দেন, আমি লীগরা আমি চিনি না, এইসব কথা বলতেছিল কামাল মজুমদার আজকে আদালত পাড়ায়। একদম অব্যাহতি রাজনীতি থেকে এবং আওয়ামী লীগের সাধারণ সদস্য পদ থেকে অব্যাহতি। আমি কোন দলীয় পদে নাই, কোন দলীয় পদে নাই, রাজনীতি থেকে চিরতর অব্যাহতি। বিচারকের সামনেও কান্নাকাটি করছে, আহারে বেচারা, অনেক টাকার মালিক, তো শিল্পপতি, প্রতিমন্ত্রী, আওয়ামী লীগের আমলে তার প্রতাপে ভাই কোনো সাংবাদিক কাছে ফিরতে পারতো না। একবার শুনছিলাম এক মহিলা সাংবাদিককে অপদস্থ করছিল, খুব কঠিন লোক, কিন্তু ভেঙে পড়ছে। আজকে বলতেছে যে আমার ডায়াবেটিক্স মাপার মেশিনটা দেন, আমার এটা দেওয়া হয় না। আবার ডিজিটাল কোরআন চাইছে উনি, যে আমার অবসর টাইমে আমি কোরআন শরীফ পড়ুম, সেটা আমাকে দেওয়া হচ্ছে না। আবার আদালত থেকে যখন পুলিশ নিয়ে যায়, পুলিশ বারবার বলতেছিল স্যার চুপ করেন, মিডিয়া তো সমস্ত ক্যামেরা ঘিরে ধরছে, বুঝছেন না। ওর মধ্যে বলতেছে আমি আর আওয়ামী লীগ করুম না, আমি আর আওয়ামী লীগ চিনি না, আমি আর রাজনীতি করুম না। চাচাই পুরা ভাঙ্গা করছে, আদালতের সামনে বলছে যে আমার এখন বয়স, নাতি নাতনি, চাচা ভাতিজা এইসব নিয়ে খেলা করার,
সত্যি তো আসলে ওনার যে এখন বয়সটা, এই বয়সে কি তাই না আল্লাহ বিল্লাহ করবে, আর হস্ত করে আসছে সরকারি টাকায় বহুবার, আল্লাহ বিল্লাহ করবে, নাতি নাতনি চাচা ভাতিজা নিয়ে গল্প করবে, আনন্দ করবে, টিকটক করবে, ভাতিজারা দৌড়ে এসে বলবে চাচা চাচা হেনা কোথায়, আর উনি বলবে হেনাকে তো বিয়ে দিয়ে দিয়েছি, তাই না? এইসব টিকটক করবে, আনন্দ করবে। ওই টাইমে জেলখানায় উনার যে খাট ঘরের মধ্যে সেগুন কাঠ, তাই না, ওই খাটে ঘুমায়, কোটি টাকার খাটে ঘুমায়, আর জেলখানায় ফ্লোরে হয়তোবা জাজিম টাজিম কিছু একটা দিতে পারে না, দেয় নাই। ওনারে তো রক্ত মাপার মেশিনই দেওয়া হয় না, এটা দেওয়া উচিত ভাই, ডায়াবেটিস বলা যায় না তো, বুঝছেন না, এটা দেওয়া উচিত, তাহলে উনি সাবধানে থাকবে। আর যেহেতু উনি আল্লাহকে ডাকতে চাচ্ছেন, ডিজিটাল কোরআন প্লিজ দেন, হ্যাঁ এটা দেওয়া উচিত। মানুষ তো বুঝছেন ভুল বুঝতে পারে নিজের, উনার ভুল এখন বুঝতে পারছে। উনি এখন ছাড়া পাইলে দেখবেন ওই যে চাচা ভাতিজা নানা নানি নিয়ে গল্প করবে, আনন্দ করবে, সুখে শান্তিতে থাকবে, আর রাজনীতিতে আসবে না। এগুলা কে শিখাই দিছে জানেন? এগুলো বলার জন্য উকিলরা শিখাই দেয়, উকিলরা জানেন যেটা বলবেন তাহলে বিচারকের মন বলতে পারে, হ্যাঁ বিচারকের মন বলতে পারে। এবং এই যে মিডিয়ারে জানাই দিল, এখন তো সবাই বলবে যে আমি বলতেছি, আরে ছাইরা দেন, যা টিকটক করুক নাতিনদের সাথে, ভাতিজা ভাতিজাদের সাথে, চাচা হেনা কোথায়, আনন্দের সময়, মজার সময়, শেষ জীবনটা সুখে কাটাইবার সময়, এই শেষ বয়সে আইসা কেন রাজনীতিতে জড়িত ছিলেন? আপনি তো 7 মাস আগেও তো রাজনীতিতে ছিলেন, 7 মাসের মধ্যে সবকিছু বুঝা ফেলাইলেন, আর এত বছরে বুঝতে পারলেন না? বোঝা উচিত ছিল আগে। অনেকেই বুঝতে চায় না ভাই, আরেকজন বুঝতে চায় না, সে এখন কোথায়, তারে নিয়ে তো প্রশ্ন দেখা দিয়েছে। সত্যবাদী সাংবাদিক ইলিয়াস হোসেন একটা কথা বলছেন, উনি কোনো ফালতু কথা বলেন না, কখনই আমি দেখি নাই যে আউল ফাউল কথা বলছে। উনি বলছে বিদেশের কোথাও নাই, উনি যাচাই বাছাই না কইরা কয় নাই, কিন্তু ওবায়দুল কাদের পৃথিবীর কোথাও দেখা যাচ্ছে না, পৃথিবীর কোথাও তাকে দেখা যাচ্ছে না, তার মানে বিদেশে কোথাও নাই। পৃথিবীর একটা জায়গায় আছে যেখানে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেটা হলো বাংলাদেশ, ওনার নিজের দেশ, মাতৃভূমি। আরে নোয়াখালীতে থাকতে পারে না, নোয়াখালীর দিকে যাবে না, নোয়াখালী তো ওনার শত্রু বেশি, তো নোয়াখালী মানুষের বেশি জ্বালাইছে, তো বেশি জ্বালাইছে। ওনার ভাই, আপন ভাই তো ওনার উপরে খেপা, বংশের সবাই খেপা, ওদিকে যাবে না, ওদিকে যাবে না। কোথায় জানি আছে, ইলিয়াস হোসেন যখন বলছে আছে ভাই আছে, বাংলাদেশি আছে, তবে জিনিস একটা ছিল রে ভাই, হ্যাঁ জিনিস একটা ছিল। শেষ দিকে শোনা গেছিল, ওই যে আজকেও দেখলাম নাগরিক টিভিতে, ও নাকি শেষে মেঘলা নামে একটা নায়িকাকে ফোন দিছে, ওই মোহাম্মদপুরের কোন একটা সাইডে, লাস্ট তার ফোন নাম্বার যেখানে ছিল বন্ধ করছে টেলিফোনটা 5ই আগস্টে। এই 5ই আগস্টে যেখানে লাস্ট ফোন নাম্বার তার বন্ধ হয়েছে, নাগরিক টিভিতে বললো যে এটা এই মোহাম্মদপুরের কোথাও একটা জায়গা, ওর আশেপাশে মেঘলা নামে একটা নায়িকা থাকে। হ্যাঁ ভাই এটা হইতে পারে, নায়িকাদের সঙ্গে ওনার যোগাযোগ ছিল ভাই, যোগাযোগ ছিল। অনেকগুলো নায়িকারে উনি পালতো রে ভাই, পালতো, খোর, একদম খোর, পুরা খোর ছিল একটা ভাই, পুরা খোর, রোমান্টিক রোমান্টিক কথা কইয়া ফাঁসাইতো। অনেকে বুঝছেন তার কাছ থেকে অনেক মালও কামাইছে, বহুত মাল কামাইছে, মিডিয়া, গাড়ি নিছে, বাড়ি নিছে, অনেক কিছু নিছে, এবং সিনেমাতেও টাকা ইনভেস্ট করছে, অনেক মহরত আইছে, গোপনে গোপনে সিনেমাতে টাকা ইনভেস্ট করতো ওইসব নায়িকাদের মাধ্যমে। ওইসব নায়িকাদের একজন আমার সাথেও যোগাযোগ করছিল একটা টাইমে, এক সাংবাদিকের মাধ্যমে। ওই নায়িকা সরাসরি না, সাহস পায় নাই, একজন সাংবাদিকের মাধ্যমে। ওই নায়িকার ইদানিং নাম শোনা যাইতেছে। আল্লাহ যা করে ভালোর জন্য করে, কারণ ওই সাংবাদিকের কথা আমি রাজি হই নাই। অনেক টাকার লোভ দেখাইছিল, আমি রাজি হই নাই। রাজি যদি হইতাম আজকে তো এই বদনামের সাথে নিজের নামটা চলে আসতো। উপর আল্লাহ যা করে ভালোর জন্য করে। এই যে বদ লোকটা দেশ চালাইতো, এই বদ লোকটাই কিন্তু আওয়ামী লীগটা ডুবাইছে। আওয়ামী লীগ চিনছিল কিন্তু একদম শেষের দিকে, 5ই আগস্টের আগে তারে ভুয়া ভুয়া কইছে না, ওই যে একটা সম্মেলনে ভুয়া ভুয়া ছাত্রলীগের পোলা বানিয়ে বলছে। কারণ কি জানেন, এই লোকটা শুধু বদই ছিল না, হিংসুটে ছিল। কোন নেতা ওইটা আসুক এটা চাইতো না। আওয়ামী লীগের মধ্যে কোন নতুন নেতা তৈরি করছে দেখছেন, কাউরে করে নাই। ওই যে সাদ্দাম, ওইটা কোনো নেতা হইলো, হাঁটা চলা ফিরাই তো ভালো না, অন্যরকম, অন্যরকম। আবার সিনেমারও একজন আছে হাঁটা চলা ফিরা কিন্তু অন্যরকম। এই লোকটা কিন্তু সাপ্লাই দিত। এই কাউয়া কাদের, না সরি কাউয়া কাদের বলবো না, কাউয়া কাদের বলবো না, কারণ কি জানেন না, আমার বাবার নামও কাদের, না কাওয়া কাদের বলা উচিত হবে না, আমার বাবার নামও কাদের, কাদের সাহেব। কাদের সাহেব, এই কাদের সাহেবকে কিন্তু সিনেমারও কয়েকজন সাপ্লাই দিত। এর মধ্যে একজনকে উনি এমপি বানাইছে। বেশি দিন থাকতে পারে না, এমপি হওয়ার কয়েক মাস পরই তো সব কিছু চলে গেল, কোথায় জানি আছে। ওই এমপি এখন ভারতে আছে, কিন্তু এই লোক বাংলাদেশের মধ্যেই আছে, যেহেতু বলছে ইলিয়াস হোসেন। সবাই খুঁজা দেখেন, মহল্লায় মহল্লায় নিজের দিকে বাসায় বাসায় খোঁজ নেন। আমার মনে হয় কি জানেন, ওই যে আরেকজন পালাইছিল না এক সময়,
আমাদের বিএনপির, উনি ছিলেন বিএনপির, হ্যাঁ বিএনপির আমলও অনেকে পালাইছে, এর মধ্যে হারিস চৌধুরী উনি ছিলেন প্রধানমন্ত্রী মানে বেগম খালেদা জিয়ার উপদেষ্টার মনে হয়, যাই হোক উনিও কিন্তু পালাইছিলেন ওই 1/11 সময় বা আরো আগে কোন একটা টাইমে উনি পালায় গেছিলেন, কিন্তু সবাই জানতো উনি মারা গেছেন, ওনার বাসার লোকজন ছেলে মেয়েরাও জানতো, তাই কেউ জানতো না। পরে জানা গেল উনি মারা যাওয়ার পর পান্থপথের এখানে একটা ফ্ল্যাট উনি থাকতো, ইয়া লম্বা দাড়ি, পুরা গেট আপ চেঞ্জ, মসজিদে যাইতো, নামাজ পড়তো আর বাসায় আসতো, ওই বাসায় মারা গেছে, বুঝছেন, ওই বাসার মধ্যেই মারা গেছে। ঠিক এইরকম এই কাদের সাহেব বাংলাদেশের কোথাও না চুপ করে আছে, 7 মাসে দাড়ি অনেক বড় হয়ে গেছে, এখন আর চেনা যাবে না। আমার মনে হয় এভাবে থাকতে থাকতে উনি কিছুদিন পর ওই হারিস সাহেবের মতো মসজিদে যাবে, নামাজ পড়বে, বাসায় আসবে, কারোর সাথে আর যোগাযোগ করবে না, আমরা আর কেউ চিনতে পারবো না, কেউ চিনতে পারবো না, এভাবেই থাইকা যাবে। কিন্তু এইভাবে গোপনে থাকবে না একজন, উনি কিন্তু আসবে, হাসিনা আপা, হ্যাঁ উনি আসবে, উনি থামতেছেন না, ওনার অডিও কল আজকেও ফাঁস হয়েছে। আরে বাপরে বাপ, আজকের কি না এটা আমি জানি না, হয়তো 2-1 দিনের মধ্যে লাস্ট অডিও কল, যেহেতু রোজার কথা আছে, এখানে রোজার কথা আছে, উনি রোজা রাইখা কথা বলতেছে, হায় হায় আমার এত কষ্ট লাগছে একটা ব্যাপারে, উনি বলতেছেন এই দেখো আমি রোজা মুখে তোমাদের সাথে কথা বলতেছি, এখন তারাবি পড়ুন, মানে বারবারই কথাটা বলতেছে, কেন বলতেছে আমি জানি না, আমরা কথা বলার সময় কি বলি আমি রোজা আছি তারাবি পড়ুন, কেন এটা বলুন, তার মানে তোমরা বুঝো আমি রোজা রাখি তারাবি পড়ি, বুঝাইবার জন্যই তো বলতেছে না, এটা বুঝাইতে হবে কেন একজন মুসলমান। আমার এখন সবাই তো তারাবি নামাজ পড়ে বসছে, আমি তো আরো আগেই চলে আসছি, আমাকে এখন নামাজও পড়তে হবে, আবার ভোরের চোটে সেহরি করতে হবে, রোজা রাখতে হবে, আমি তো সারাদিন রোজা ছিলাম। আর রোজা মুখে সবাইকে আমি ধন্যবাদ চাই, আমি আবার আসবো, তবে আমি এভাবে কথা বলার সুযোগ করে দেন। আজকে তো 1489 জন লাইনে আছে অনলাইন, হ্যাঁ 1490 হ্যাঁ দেখতেছে 1490 হ্যাঁ 1400 মানুষ ফলো করতেছে, ওইটা অহংকার নিয়ে বলতেছে, কোথায় গিয়া ঠেকছে বুঝা নিয়েন, মন মানসিকতা কোথায় নিয়ে ঠেকছে, এতে আপনাদের বোঝা নিতে হবে মানসিক ভাবে উনি সুস্থ না, একদমই না ভাই। যে যাই মনে করেন, একটা মানুষ এই দেশের রানী ছিল, রানী হঠাৎ করে জানেন উনি তো 4 তারিখও জানতো না 5 তারিখে সবকিছু চলে যাবে, হঠাৎ করে সব হারায়া দিশা হারা হয়ে গেছে। ইন্ডিয়া তাকে কথা দিছিল হয়তো 1 সপ্তাহের মধ্যে আবার তোমাকে ফিরাই নিয়ে যাব, তোমার সিংহাসনে বসাই দিব, এরকম কথা দিছিল, সেটা পার হইয়া চলে গেল 7 মাস, এখন চলে আসছে জাতিসংঘের ব্যাপারটা, উনি তো সবই খবর রাখে, এই সব ব্যাপার মাথায় চাপ নিতে পারতেছে না, যার জন্য সবাই সাথে কথা বলতেছে, গ্রামগঞ্জে উপজেলা কিচ্ছু বাদ দিতেছে না, সবাই অপেক্ষা করেন, সবাই কাছে ওনার টেলিফোন আসবে, আসলে কথা কইেন, হ্যাঁ কথা কইেন, কথা না বলতে পারলে উনি পাগল হয়ে যাবে, হ্যাঁ উনি পাগল হয়ে যাবে, ওনাকে কথা বলার সুযোগ দেন। আমি মনে করি আমরাও সবাই মেনে নিব ওনার কথাগুলা, উনি বলুক, আরো কথা বলুক, এটাই উপরওয়ালার খেলা, হ্যাঁ এটাই উপরওয়ালার খেলা, সবাই বুঝা নিবেন সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। আর কোথায় নিয়ে ঠেকায় দেখেন, চোখের সামনে, হ্যাঁ চোখের সামনে, এই যে কাদের সাহেব মারা গেলে কোথায় তাকে কবর দিব, যেটা গুজব শোনা যেতেছে মারা গেছে, আসলে এই গুজবটা নিজে থেকেই ছড়ানো হয়েছে, যেন কেউ আর না খুঁজে, হ্যাঁ ওই গুজবটা কিন্তু হারিস সাহেবের সময় ছড়ানো হয়েছিল, যিনি মারা গেছে, ওই গুজবটা ইনিও ছড়াইছে, এই দেশেই আছে, কিন্তু আমরা কোনো গুজবে বিশ্বাস করব না, আমরা এখন সজাগ, ওই আগের কথায় আবার আসবো। চাচা হেনা কোথায়, হ্যাঁ এই বয়সটাকে এনজয় করেন, যাদের বয়স হয়ে গেছে, যেসব নেতার বয়স হয়ে গেছে, বছরে 10 বার বিদেশের চিকিৎসায় যান, তারা অফশোরে চলে যান, নতুনদের আসতে দেন, হ্যাঁ নতুনদের আসতে দেন, নাতিনদের নিয়ে ভাতিজাদের নিয়ে খেলা করেন, খেলা করার সময় চাচা হেনা কোথায়, আর আপনারা উত্তর দিবেন হেনার তো বিয়ে হয়ে গেছে। হ্যাঁ জীবনটাকে উপভোগ করেন, সময় নষ্ট করেন না, নতুনদেরকে ছাইরা দেন, সবাই জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।